আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি সবজির উৎপাদন নিয়ে। আলোচনায় আবারও ফিরছি। জনাব আবু নোমান, যে কথাটি বলতে বলতে আমরা বিরতিতে গিয়েছিলাম, যে সাপ্লাই চেইন অফ ভেজিটেবল, যেখানে আপনি বলতে চাচ্ছিলেন যে কৃষকরা ন্যায্য দাম না পাওয়ার কারণটুকু যদি আরেকবার বলতেন। সবজির যে সরবরাহ চেইনটা আমরা দেখি, সেটা হলো কৃষক যখন এটা বাজারে নিয়ে আসে তার সবজিটা, তখন সেখানে একটা সংঘবদ্ধ চক্র থাকে যাদেরকে বলা হয় ফড়িয়া। এই ফড়িয়াদের কাছে তাদেরকে বিক্রি করতে হয়, এছাড়া তাদের আর কোনো পথ থাকে না। তো ফড়িয়ারা এটা কম মূল্যে, তাদের একটা সিন্ডিকেট থাকে, তারা কম মূল্যে এটা কিনে নেয় এবং ফড়িয়াদের মধ্যে 2-3 বার হাত বদল হয়ে যায়। এরপরে সেটা যায় আড়তদারের কাছে, আড়তদারকে তখন আড়তদার থেকে ব্যাপারী কিনে, ব্যাপারী কিনে সেটাকে ঢাকা পাঠায়। পাঠানোর সময় অনেকগুলো কস্টিং এখানে চলে আসে, ট্রাকের খরচ আসে, রাস্তার খরচ আসে, যখন ফেরি পার হওয়ার ক্ষেত্রে প্রিভিলেজ পাওয়ার জন্য কিছু অতিরিক্ত টাকা দিতে হয়, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে সেটা হয়তো কারওয়ান বাজারে আসে। কারওয়ান বাজারে আসার পরও সেটা কিন্তু সেখানে আবার একটা মজার ঘটনা ঘটে। আমরা রোজার সময় প্রায় দেখি যে দাম অত্যাধিক বেড়ে যায়। কি ঘটনা ঘটে? যখন ডিমান্ড অনেক বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তখন ওই ট্রাকটা কারওয়ান বাজারেই 2-3 বার সেল হয়, মানে আনলোড হওয়ার আগে 2-3টা গ্রুপের কাছে বিক্রি হয়ে যায় ট্রাক। তাহলে এখানে দামটা 2-3 গুণ বেড়ে যায়। আরো একটা ঘটনা ঘটে, যখন দেখা যায় যে ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম, এই ট্রাকটাকে সাইডে আলাদা করে রেখে দেওয়া হয় প্রাইসটা বাড়ানোর জন্য। যখন দামটা বাড়ে তখন সেটাকে নিয়ে এসে তারপরে করা হয়। সেখানে পরিদর্শন করার মতো কি কোনো এগুলো পরিদর্শন করার অথরিটি আছে, কিন্তু এই চক্রগুলো এতটাই সংঘবদ্ধ এবং এতটাই প্রভাবশালী, এটাকে ওভারকাম করা যায় না। যার ফলে দেখা যায় যে এই মূল্যটা, ন্যায্য মূল্য কৃষক পায় না, কিন্তু মাঝের যে গ্রুপগুলো থাকে তারা প্রফিটের লায়ন শেয়ার, অনেক সময় বলা হয় 60 থেকে 70 ভাগ প্রফিটই মধ্যস্বত্বভোগীরা নিয়ে নেয়। এই জন্যই কৃষকরা বলছে। আমি এই জায়গাটাতে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে উনি যে কারওয়ান বাজারের চিত্র দিলেন, এটি তো আসলে ঢাকা শহরের একটি বড় পাইকারি বাজার। এটি কারওয়ান বাজারেই যদি আপনি যান, আমার অভিজ্ঞতা আছে, আমি কারওয়ান বাজারে যাই, সেখানে আপনি কিন্তু দেখবেন যে একই সবজি দেখবেন যে এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি করছে। এখানে কিন্তু আমাদের দেশে গ্রেডিং করার কোনো সিস্টেম কিন্তু নাই, আমরা সবকিছু করি, তারা কিন্তু গ্রেডিং করে। আপনারা দেখে থাকবেন যে একজন খুচরা বিক্রেতা, তার কাছে কিন্তু টমেটোর 2টা অংশ থাকে, একটি হয়তো বড় অংশ আর একটি ছোট অংশ। তাহলে ছোট অংশটি সে একটু কম দামে বিক্রি করে, বড়টার দাম কিন্তু আবার বেশি। কিন্তু সে যখন কেনে তখন কিন্তু একসাথে কিনছে। তাহলে এই গ্রেডিং এর বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে আমি প্যাকিং করছি, গ্রেডিং করছি কিনা। আবার সুপার শপে যাচ্ছেন, সুপার শপে আবার দাম ভেরি করছে। তো ফার্মার সে যখন ফিল্ডে এটা প্রডিউস করছে তখন কিন্তু সে এটি পাচ্ছে না। উনি যেই চেইনের কথা বললেন, যে এই মধ্যস্বত্ব বহিরা কিন্তু একটা ফ্যাক্টর, সেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে, দুঃখজনক হলেও সত্য। এবং এই জায়গাগুলো ফ্যাক্টর হতে হতে রাস্তায় আপনারা জানেন যে পেরিশেবল প্রোডাক্ট, ভেজিটেবল, তাহলে এগুলো নষ্ট হওয়ার সুযোগ আছে। তাহলে এই প্রোডাক্টগুলো এসে আমি রেখে যে দিব, আমার সেই কোল্ড স্টোরেজের ফেসিলিটিসও কিন্তু নাই। তাহলে বা কোল্ড স্টোরেজ যে ভ্যান থাকে, যে ভ্যান যদি থাকতো যেটা ফার্মারদের থেকে সরাসরি মার্কেটে আসবে, তাহলে এই সুযোগটা কিন্তু বেনিফিটটা হয়তো কিছুটা হলেও কৃষক পেত। আপনি টমেটোর কথাই ধরেন, টমেটো যদি কাঁচা টমেটো, নর্মালি টমেটো পাকলে কিন্তু এত শক্ত থাকার কথা না, আমরা মার্কেট থেকে যেটি কিনি। এই টমেটো যখন কাঁচা থাকে, ফিল্ডেই কিন্তু কৃষকরা ইথোফ্যান স্প্রে করে। আমি একটু কেমিক্যালের বিষয়টা বা ফরমালিন ফ্রি সবজি, কি আমরা এত সবজি যে উৎপাদন হচ্ছে, আসলে কি আমরা কতটুকু এখানে আশ্বস্ত হতে পারছি যে আমাদের জায়গা থেকে যে আমরা কি ফরমালিন ফ্রি সবজি পাচ্ছি কিনা? আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, যেহেতু কেমিক্যালের বিষয়টি চলে আসছে, সেটি হচ্ছে যে টমেটো কাঁচা অবস্থায়, আমি তারপরেই আসছি আপনার প্রশ্নটিতে, এই কাঁচা অবস্থায় সে এটি স্প্রে করছে, স্প্রে করে হয়তো 2 ঘন্টা রোদ্রে রাখছে, তারপরে এটি ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। এটি মার্কেটে পাইকারি বাজারে আসার সময়টুকুতে কিন্তু এটি পেকে যাচ্ছে ট্রাকে। কিন্তু নর্মালি যেটা সেনেসেন আমরা বলি যে ক্রপ নর্মালি পেকে যাওয়ার যে সিচুয়েশন, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। কাঁচা টমেটোকে আমরা কিন্তু কেমিক্যাল দিয়ে পাকাচ্ছি। আর আপনি যে ফরমালিনের বিষয়টি বলছেন, সেটি আমরা যদি স্বাস্থ্যের কথা ভাবি, তাহলে অবশ্যই এটি কিন্তু ঝুঁকি। আপনি জানবেন যে ফরমালিন কিডনি সহ শরীরের অনেক জায়গায় ক্ষতি করছে। এই জায়গাটি সব জায়গায় যে ফরমালিন যুক্ত সবজি বিক্রি হচ্ছে তাও কিন্তু না। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গায় অর্গানিক সবজিও কিন্তু সেল হচ্ছে। যে অর্গানিক সবজি, আমি এই সেন্সে বললাম যে কেমিক্যাল ফ্রি মানে অর্গানিক সেটি না, তারা কেমিক্যাল দিচ্ছে না।
আমার একটু অভিজ্ঞতা আছে, আমি সাভারের সম্ভাগ ইউনিয়নে আমি একবার গিয়েছিলাম পরিদর্শনে। সেখানকার কৃষক, যেটা গভর্নমেন্টেরই পিকেএসএফ এর মাধ্যমে তারা করছে, যেটা সেক্স ফেরোমন দিয়ে তারা বেড দিয়ে তারা করছে, কোনো কেমিক্যাল স্প্রে করছে না, তাহলে তারা কিন্তু অর্গানিক সবজি তৈরি করছে। আবার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও কিন্তু সার্টিফাইড এজেন্সি আছে, সেই জায়গায় তারা বলছে যে সার্টিফাইড করে দিচ্ছে। আমাদের দেশে কিন্তু এরকম কোনো এজেন্সি নাই বা গভর্নমেন্টের এরকম কোনো রেগুলেশন নাই যে তারা ভেজিটেবল মার্কেটে আসার পরে আমি একটু টেস্ট করে দিলাম, টেস্ট করে দিয়ে তারপরে এটা আমি সেলের জন্য দিলাম, সেরকম কিন্তু নাই। কিন্তু যেগুলো একটু ভালো শপ, ধরেন সুপার শপ বা চেইন শপ, আপনি সেখানে যদি যান দেখবেন যে দামের কিন্তু অনেক বেশি। এখানে যদি 40 টাকা হয় ওখানে দেখবেন 100 টাকা। অভিযোগ থাকে, আমাদের অভিযোগ থাকে। কিন্তু আপনি যদি, আমরা যেহেতু ঢাকায় থাকি, কারণ বাজার আমাদের কাছে, আমরা খুব যাই, তাহলে এই জায়গাতে কিন্তু সব ধরনের সবজি কিন্তু আছে। একটা সেক্টরে যেই জায়গায় সবচেয়ে বেশি কেনাকাটা করি আমরা, সেই জায়গায় কিন্তু এরকম কেমিক্যাল ট্রিটেড সবজি কিন্তু আছে। আবার তার পাশেই আরেকটি জায়গা আছে, সেম জিনিসই, একই জিনিস আপনি যদি সেখান থেকে কিনেন আপনাকে দ্বিগুণ দামে কিনতে হবে, কারণ সেইগুলো কেমিক্যাল মুক্ত। তাহলে আমাদের বিশ্বাসটা এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমাদের আস্থার জায়গাটা আমাকে একটু অ্যাওয়ারনেস তৈরি করা এবং প্রচারণার জায়গাটা একটু তৈরি করা। আমার মনে এই জায়গাগুলো আসলে আমি আপনার কাছে এই কথাটা নিয়ে ফিরবো। জনাব আবু নোমান, এই ক্ষেত্রে আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে দেশ জুড়ে যদি হিমঘর তৈরি করা হয়, তৈরি করে সবজি সংরক্ষণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মুনাফা থেকে কৃষকরা বঞ্চিত হবেন না। এই বিষয়ে আপনার মন্তব্য কি হবে? দেখুন, আজকে যে সবজি উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে অর্জন, এই অর্জনের ক্রেডিটটা কার? ক্রেডিটটা কৃষকের। ক্রেডিট আপনারও না, আমারও না। কৃষক উৎপাদন করেছে, এই অর্জনের মূল যদি ক্রেডিট আমরা দিতে হয়, আমাদের ফার্মারদেরকেই ক্রেডিটটা দিতে হবে। এখন মৌলিক যে প্রশ্নটা এসে যায় সেটা হলো, কৃষক কি এই উৎপাদনের ধারাবাহিকতা কন্টিনিউ করবে কি করবে না? যদি সে ন্যায্য মূল্য পায় সবজি উৎপাদনের ক্ষেত্রে, তাহলে সে পরবর্তীতে আরো বেশি সবজি উৎপাদন করবে। আর যদি ন্যায্য মূল্য না পায়, সে সবজি উৎপাদন করবে না, কারণ সে বাধ্য না সবজি উৎপাদন করতে, সে অন্য ফসল উৎপাদন করবে। তাহলে আমরা কিভাবে এই উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করতে পারি? তাহলে এই রক্ষা করতে হলে আমাদেরকে কৃষকের ন্যায্য মূল্যটা আমাদেরকে এনশিওর করতে হবে। সেটা কিভাবে করা যায়? একটা প্রস্তাবনা আপনি বললেন যে কোল্ড স্টোরেজ, এটা অত্যাবশ্যক। কোল্ড স্টোরেজ, কারণ আজকে সে সবজিটা জমি থেকে তুলে নিয়ে চলে আসছে, কিন্তু সেটা আজকে বিক্রি করতে পারলো না, না করলে আগামী দিন আরো দাম কমে যাবে। সে তখন বাধ্য হয় কম দামে বিক্রি করতে। যদি কোল্ড স্টোরেজ থাকতো তাহলে সে রেখে দিত, পরদিন বিক্রি করবে। যখন ডিমান্ড সাপ্লাইয়ের একটা রিলেশনশিপ আছে, যখন ডিমান্ড বাড়বে তখন সে বেশি দামে বিক্রি করবে, তখন সে ন্যায্য মূল্যটা পেতে পারে। আরেকটা বিষয় আছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যদি কমাতে হয়, সেক্ষেত্রে একটা কনসেপ্ট হলো কোঅপারেটিভ মার্কেট এস্টাবলিশ করা, যে এই মোকাম লেভেলে ফার্মারদেরকে নিয়ে কোঅপারেটিভ মার্কেট, এটা খুব জরুরি। এখানে যদি গভর্নমেন্ট সহায়তা করে, এনজিও গুলো সহায়তা করে, তাহলে কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাবে, সেখানে ফরিয়াদের দৌরাত্ম্য থাকবে না, সেখানে আড়তদারদের দৌরাত্ম্য থাকবে। এবং এই জায়গাতে আমরা আশা করি যে সবজি উৎপাদনের দিক থেকে আমাদের অবস্থান আরো এগোবে এবং আমরা প্রথম অবস্থানেও একটু কোয়ালিটি সবজি উৎপাদনের দিকে আসলে। জনাব আবু নোমান এবং জনাব হাসনাত সুলাইমান, আমাদের সময় স্বল্পতার জন্য আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আলোচনা এখানেই শেষ করছি, পরে জানাচ্ছি সংবাদ।